নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের প্রিয় সঞ্চালিকা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক এমন গল্প যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমার কাছে পাঠিয়েছেন। এই গল্পটি এতটাই আবেগঘন, এতটাই রোমাঞ্চকর যে আমি নিজেও এটি বলতে গিয়ে বারবার আবেগে আপ্লুত হয়ে গেছি। এটি এক সাধারণ বাঙালি পরিবারের কাহিনী, যেখানে নিয়ম, সংস্কার এবং সমাজের চোখে যা সঠিক বলে পরিচিত তার সব বাধাকে ভেঙে এক নিষিদ্ধ প্রেমের জন্ম হয়। একটি পরকীয়ার গল্প, যা হয়তো আপনার মনেও ঝড় তুলবে, আপনারও গা শিউরে উঠবে। গল্পের গভীরে যাওয়ার আগে একটি জরুরি কথা। এই গল্পের মধ্যে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই পুরো গল্পটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ নাম্বারটি পেতে হলে আপনাকে আমার সাথে এই আখ্যানের শেষ পর্যন্ত থাকতে হবে। আজকের গল্পের নাম অফিসের বসের সাথে ম্যাডামের সেই শেষ রাতের কনফারেন্স ও এক গোপন চুক্তির গল্প। ঘটনাটা প্রায় মাস 3 আগের। কলকাতার এক নামকরা সফটওয়্যার কোম্পানিতে তখন সবেমাত্র প্রজেক্টের শেষ মুহূর্তের চাপ। রাত প্রায় 11টা। অফিসের প্রায় সব লাইটই নিভে গেছে। গোটা ফ্লোর জুড়ে তখন শুধু টিম লিডার অনিন্দ্যতার ল্যাপটপের স্ক্রিনের আলো, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক গাদা ফাইল। অনিন্দ্যদা, বয়স 53, সুদর্শন, বুদ্ধিদীপ্ত, আর তার চেয়েও বড় কথা, তার পুরুষালী আভিজাত্য সব বয়সের মহিলাদের মন কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে। তার স্ত্রী মালিনী, এক নামকরা স্কুল শিক্ষিকা। তাদের একমাত্র মেয়ে বিদেশে পড়াশোনা করছে। সবকিছুতেই তাদের পারফেক্ট ছবি। আর অন্যদিকে অনিন্দ্যদার অধীনে কাজ করা এক তরুণী, 23 বছরের নীলাঞ্জনা। সদ্য গ্র্যাজুয়েশন পাশ করে এই সংস্থায় জয়েন করেছে। রূপসী, স্মার্ট আর বুদ্ধিমত্তার ঝলক তার চোখে মুখে। কিন্তু সমাজের চোখে তার পরিচয় কেবলই একজন কেরানির। সে তার মা বাবার একমাত্র সন্তান। ছোটবেলা থেকে একটু লাজুক প্রকৃতির। তার জীবনটা ছিল অন্যরকম। সে হয়তো চেয়েছিল জীবনে এমন কিছু করতে যা তাকে সাধারণের ভিড়ে হারিয়ে যেতে দেবে না। সেই রাতে প্রজেক্টের ডেডলাইন সামনে। রাত বাড়ছিল। শুধু অনিন্দ্যদা আর নীলাঞ্জনা অফিসে। বাকি সবাই বাড়ি চলে গেছে। নীলাঞ্জনা বসের ঘরে এসে দাঁড়িয়েছিল, তার হাতে কিছু কাগজপত্র। অনিন্দ্যদা তখনও ল্যাপটপে কিছু একটা দেখছিল। স্যার, এই ডেটাগুলো একটু চেক করে দেবেন প্লিজ, নীলাঞ্জনা ফিসফিস করে বলল। অনিন্দ্যদা মুখ তুলে তাকালো। রাতের নিস্তব্ধতা, অফিসের মৃদু আলো আর নীলাঞ্জনার ভেজা চোখের চাহনি, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। অনিন্দ্যদার মনে হল নীলাঞ্জনা যেন এক অচেনা জগতের দরজা খুলে দিয়েছে তার সামনে। বস, নরম গলায় বলল অনিন্দ্যদা। নীলাঞ্জনা চেয়ারে বসল। তাদের দুজনের মাঝে কেবল একটি টেবিল, কিন্তু সেই টেবিল যেন এক বিশাল দূরত্ব তৈরি করেছিল। নীলাঞ্জনার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছিল। তার মনে হচ্ছিল এই ঘরটা যেন তাদের দুজনের জন্য আরও ছোট হয়ে আসছে। অনিন্দ্যদা নীলাঞ্জনার দিকে এক পলক তাকিয়ে আবার ল্যাপটপে মন দিল, কিন্তু তার মন তখন অন্য কোথাও। সে নীলাঞ্জনার নরম ত্বক, তার চুলের মিষ্টি গন্ধ, তার আলতো কাঁপানো ঠোঁট সব কিছু অনুভব করছিল। স্যার, আপনার কি কিছু হয়েছে? নীলাঞ্জনা বলল। অনিন্দ্যদা আবার মুখ তুলল। নীলাঞ্জনার চোখে তখন স্পষ্ট জিজ্ঞাসা। সে বুঝতে পারছিল নীলাঞ্জনাও কিছু একটা অনুভব করছে। এক অচেনা টান, এক নিষিদ্ধ আকর্ষণ। না, কিছু না, অনিন্দ্যদা বলল। শুধু এই প্রজেক্টের চাপ। নীলাঞ্জনা মুচকি হাসল। সেই হাসিটা ছিল বড় মায়াবী। স্যার, আপনি এত খেটে যাচ্ছেন, আপনার কি একটু রেস্ট নেওয়া উচিত নয়? অনিন্দ্যদা কিছু বলল না। সে কেবল নীলাঞ্জনার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল এই মেয়েটির মধ্যে এমন কিছু আছে যা তাকে টানছে, এক গভীর, সম্মোহনী আকর্ষণ। নীলাঞ্জনার চোখেও সেই একই অনুভূতি, যেন তারা দুজনেই এক অচেনা সাগরে ডুবে যাচ্ছে। প্রজেক্টটা আমাদের দুজনেরই, অনিন্দ্যদা বলল। আমারও খুব টেনশন হচ্ছে। আমি জানি স্যার, নীলাঞ্জনা বলল, তবে আমি আপনাকে সাহায্য করতে পারি। কিভাবে? অনিন্দ্যদা জিজ্ঞেস করল। একটু রিল্যাক্স করুন, একটু মন খুলে কথা বলুন। নীলাঞ্জনা টেবিলের উপর হাত রাখল। তার আঙুলগুলো প্রায় অনিন্দ্যদার হাতের কাছে। অনিন্দ্যদার হার্টবিট হঠাৎ করেই বেড়ে গেল। আমার রিল্যাক্স করার সময় কোথায়? অনিন্দ্যদা বলল। বাড়ি ফিরতে দেরি হয়ে যায়, তারপর। সে কথা শেষ করল না। নীলাঞ্জনা বুঝল সে নিজেও একা, তার জীবনটা সাদামাটা। এই বয়সে যে স্বপ্নগুলো দেখার কথা, যে প্রেমগুলো করার কথা, তার কিছুই তার জীবনে নেই। আমিও একা স্যার,
নীলাঞ্জনা বলল। বাড়ি ফিরতে আমারও দেরি হয়, মা বাবা চিন্তা করে। এই প্রথম তারা একে অপরের ব্যক্তিগত কথা শেয়ার করছিল। সেই নিস্তব্ধ রাতে, সেই অফিস ঘরে তাদের দুজনের মনে এক নতুন অনুভূতির জন্ম হচ্ছিল, এক নিষিদ্ধ আকর্ষণের, এক গোপন অভিসারের। অনিন্দদা ধীরে ধীরে তার হাত নীলাঞ্জনার হাতের ওপর রাখল। নীলাঞ্জনার হাত কাঁপছিল। অনিন্দদার স্পর্শে তার সারা শরীর যেন বিদ্যুতের ঝলক খেলে গেল। সে চোখ বন্ধ করল। তার মনে হচ্ছিল সে যেন এক অলৌকিক জগতে পৌঁছে গেছে। নীলাঞ্জনা, অনিন্দদা ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। নীলাঞ্জনা চোখ খুলল। অনিন্দদার চোখে তখন অন্যরকম আলো। সেই আলোতে ছিল গভীর টান, কামনা আর এক অব্যক্ত ভালোবাসা। আমারও তাই মনে হচ্ছে স্যার, নীলাঞ্জনা বলল। তার গলা আবেগে বুঝে আসছিল। অনিন্দদা নীলাঞ্জনার হাতটা আলতো করে নিজের দিকে টেনে নিল। তার বুড়ো আঙুল দিয়ে নীলাঞ্জনার হাতের রেখাগুলো ছুঁয়ে যেতে লাগল। নীলাঞ্জনার চোখে জল। সেই মুহূর্তটার জন্য হয়তো এতদিন অপেক্ষা করছিল, এক অজানা নিষিদ্ধ ভালোবাসার। আমরা কি ঠিক করছি? নীলাঞ্জনা জিজ্ঞেস করল। আমি জানি না, অনিন্দদা বলল, কিন্তু এই মুহূর্তে আমার মন চাইছে শুধু তোমাকে কাছে পেতে। অনিন্দদা নীলাঞ্জনার দিকে ঝুঁকে এলো। তাদের দুজনের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছিল। তাদের ঠোঁট একে অপরের খুব কাছে। সেই নিস্তব্ধ রাতে, সেই অফিসের গোপন কোণে এক অসমাপ্ত প্রেম যেন পূর্ণতা পেতে চলেছিল। ঠিক সেই মুহূর্তে অনিন্দদার ফোন বেজে উঠল। মালিনীর ফোন। হ্যালো, অনিন্দদা বলল। তার গলার স্বর কাঁপছিল। কোথায় তুমি? এখনো অফিসে? মালিনীর গলাটা খুব রুক্ষ শোনাল। অনিন্দদা নীলাঞ্জনার দিকে তাকালো। নীলাঞ্জনার চোখে তখন স্পষ্ট ভয়। এই মুহূর্তে যদি মালিনী এসে পড়ে তাহলে কি হবে? তাদের দুজনের জীবনই শেষ হয়ে যাবে। হ্যাঁ, একটু কাজ ছিল, অনিন্দদা বলল। তাড়াতাড়ি ফিরছি। ফোনটা রেখে অনিন্দদা নীলাঞ্জনার দিকে তাকালো। তাদের দুজনের চোখেই তখন এক রাজ্যের উত্তেজনা আর ভয়। আজকের রাতটা ভুলে যাও নীলাঞ্জনা, অনিন্দদা বলল। আমরা যা করতে যাচ্ছিলাম তা হয়তো ঠিক ছিল না। নীলাঞ্জনা মাথা নাড়ল। তার চোখে তখন কেবলই হতাশা। সে বুঝল এই প্রেম হয়তো সত্যিই তাদের দুজনের জন্য নয়। কিন্তু স্যার, নীলাঞ্জনা বলল। কিছু না, অনিন্দদা বলল। কাল সকালে এসো, আমরা এই প্রজেক্টটা নিয়ে আবার কথা বলবো। কিন্তু আজকের রাতটা যেন আমাদের দুজনের মধ্যেই গোপন থাকে। নীলাঞ্জনা আবার মাথা নাড়ল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মনে হচ্ছিল এই অফিস, এই শহর সবকিছুই তার কাছে অচেনা মনে হচ্ছে। আপনি ঠিক বলেছেন স্যার, নীলাঞ্জনা বলল। এটা ঠিক নয়। সে ঘর থেকে বেরিয়ে গেল। অনিন্দদা তখনও চেয়ারে বসেছিল। তার মনে হচ্ছিল সে যেন এক গভীর সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছে। সে আর যা অনুভব করল তা হয়তো জীবনে আর কোনোদিন অনুভব করবে না। পরের দিন সকালে নীলাঞ্জনা অফিসে এসে ঢুকল। তার চোখে মুখে তখনও রাতের ঘোর। অনিন্দদা তাকে দেখে একটু হাসল। সেই হাসিতে ছিল এক অব্যক্ত বেদনা। কাল রাতে যা হলো, অনিন্দদা শুরু করল। স্যার, কিছু বলবেন না, নীলাঞ্জনা বলল। কাল রাতের ঘটনা আমাদের দুজনের মধ্যেই থাকবে। কিন্তু সে একটু থামল। আমাদের একটা চুক্তি করা দরকার। অনিন্দদা অবাক হয়ে নীলাঞ্জনার দিকে তাকালো। কি চুক্তি? অনিন্দদা জিজ্ঞেস করল। আমরা যে একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছিলাম সেটা কেবল কাল রাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কোনো রকম সম্পর্ক নয়, কেবল প্রফেশনাল সম্পর্ক। কিন্তু নীলাঞ্জনা আবার একটু থামল। যদি আমরা দুজনেই কখনো একা অনুভব করি, যদি আমাদের জীবনে এমন কোনো মুহূর্ত আসে যেখানে আমরা একে অপরের সঙ্গ চাই, তবে আমরা সেটা প্রকাশ করব না, কিন্তু মনে মনে সেটা অনুভব করব। এটা কি সম্ভব স্যার? অনিন্দদা নীলাঞ্জনার চোখের দিকে তাকালো। সেই চোখে তখন এক গভীর আকুতি, এক অসমাপ্ত প্রেম, যা হয়তো কোনোদিন পূর্ণতা পাবে না, কিন্তু সারা জীবনের জন্য তাদের দুজনের মনে থেকে যাবে। সম্ভব, অনিন্দদা বলল। খুব সম্ভব। তাদের দুজনের মনে তখন এক অলিখিত চুক্তি, এক নিষিদ্ধ প্রেমের, যা হয়তো কোনোদিন প্রকাশিত হবে না, কিন্তু তাদের দুজনের জীবনের অংশ হয়ে থাকবে। এই গল্প এখানেই শেষ নয়। এই নিষিদ্ধ সম্পর্কের আগুন কি সত্যিই নিভে যাবে, নাকি অন্য কোনো বাঁকে, অন্য কোনো মুহূর্তে তারা আবার একে অপরের কাছে টেনে আসবে? এই চুক্তির আড়ালে তাদের জীবনে কি অপেক্ষা করছে? উত্তর খুঁজতে হলে শুনতে থাকুন পরবর্তী পর্ব। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বার পেতে চান তারা কমেন্ট করে জানান।
যদি যথেষ্ট সংখ্যক মানুষ আগ্রহ দেখান তবে পরের পর্বে আমি অবশ্যই সেই নাম্বারটি দেব। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।